কথায় আছে সুখের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, ঠিক আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এই কয়টা দিন যেন চোখের পলকেই কেটে গেল। আজকের পর আবার সব পূর্বের মতো হয়ে যাবে, শুধু পরিচয়টা থাকবে ভিন্ন। হালকা বাতাস বইছে, হাত দুটি মেলে দিয়ে তাকে নিয়ে উড়ে কোথাও হারিয়ে যেতে ইচ্ছা করছে আমার, যেখানে থাকবো শুধু আমি আর সে। ওটা হবে আমাদের ভিন্ন এক পৃথিবী। হুট করেই সামনে একটা বাইক এসে থামলো। হুট করে এমন হওয়ায় চমকে উঠলাম আমি। হৃদ ভাইয়া গেল ঝালমুড়ি আনতে। আমি শাড়ির আঁচল গুছিয়ে রাগী দৃষ্টিতে ছেলেটার দিকে তাকালাম। এভাবে হুট করে কেউ এসে সামনে ব্রেক করে? আর একটু হলেই আমার পরাণ পাখিটা উড়াল দিচ্ছিল। ছেলেটি বলল, এভাবে শাড়ি পরা পরীর মতো একটা রমণী একা রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকাটা কি ঠিক ম্যাডাম? ছেলেটার কথায় আমি তার দিকে ভ্রু কুঁচকে তাকালাম। ছোট্ট করে বললাম, সরি। সে আবারও বলল, আকাশে প্রায় মেঘ জমে আছে, হয়তো বৃষ্টি আসবে। তো আপনি এভাবে একা দাঁড়িয়ে আছেন কেন? কোথাও যাবেন? এর মাঝেই ঝালমুড়ি হাতে হৃদ ভাইয়া এসে দাঁড়ালো আর ছেলেটার উদ্দেশ্যে বলল, আরে সাগর তুমি? আমি একটু অবাক হলাম। রাস্তায় যাকে দেখে সেই তার পরিচিত নাকি আজব? ছেলেটাও আমার দিকে ইশারা করে হেসে বলল, ভাবি নাকি ভাইয়া? হৃদ ভাইয়া বলল, আরে না, আমার কাজিন। ছেলেটি বলল, ভাইয়া আপনার কাজিন তো দেখছি একদম পরীর মতো, যেন একদম নীল পরী। হৃদ ভাইয়া বলল, ধন্যবাদ। ছেলেটি আবারও প্রশ্ন করলো, নাম কি ভাইয়া? হৃদ ভাইয়া আমার হাত ধরে সেখান থেকে চলে যেতে প্রস্তুত হলো আর ছেলেটাকে বলল, আচ্ছা তোমার সাথে পরে কথা বলছি, এখন আসি। এই বলেই আমাকে নিয়ে একটু দূরে চলে গেল। আমি তার দিকে চেয়ে অভিমানী চোখে বললাম, বউ বলে পরিচয় দিলে কি মান সম্মান কমে যেত? সে কিছু বলল না, তার নীরবতায় রাগ হলো আমার। তার দিকে চেয়ে বললাম, আমি বাসায় যাব। হৃদ ভাইয়া বলল, আচ্ছা চলো। আমি আবার থেমে বললাম, চলো মানে? আপনি না বললেন আজ সারা বিকেল আমায় সময় দিবেন? হৃদ ভাইয়া বলল, তুমিই তো বলেছো বাসায় চলে যাবে। আমি কপালে হাত দিয়ে বললাম, কোনটা বলা আর কোনটা অভিমান তা বুঝেন না? হায় রে কপাল আমার। হৃদ ভাই হাসলেন আর বলল, বুঝছি আমি। শোনো, আমাদের ফ্যামিলির একটা নাম ডাক আছে, তো ওই ফ্যামিলির ছেলে হয়ে যদি আমি সবাইকে বলি আমি বিয়ে করে ফেলেছি, তাও ফ্যামিলি ছাড়া কাউকে না জানিয়ে, তাহলে সম্মানটা কোথায় দাঁড়াবে বলো? যখন তোমাকে একেবারে এখানে নিয়ে আসবো তখন সবাই জানবে, এখন না, বুঝছো? আমি একটু অভিমানী ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, বুঝেছি, এবার আমার অভিমান ভাঙাতে হবে আপনার। তিনি আমার দিকে চেয়ে বলল, ন্যাকামি তো ভালোই জানো, এখন চলো কোথাও বসি, না হলে এক্ষুনি বৃষ্টি এসে ভিজিয়ে দিবে। দিবে, আমি তো কিছু বুঝি না, প্রয়োজনে বৃষ্টিতে ভিজে কাক হয়ে যাব, তবুও এখান থেকে সরবো না। হৃদ ভাই বলল, না গেলে তুমি ভিজেও, আমি গেলাম। কালকে যাওয়ার মুহূর্তে জ্বর উঠলে তখন বুঝবে। উঠলে তো আমি আরো হ্যাপি, জ্বরের বায়না ধরে আপনার সাথে আরো 2 দিন থাকতে পারবো। আমার কথায় উনি কপালে হাত দিয়ে সূচক একটা শব্দ করলেন আর আমার দিকে চেয়ে বলল, আশেপাশে খুঁজে দেখো তো একটা বাঁশ বা লাঠি পাও কিনা। আমি চোখ বড় বড় করে তার দিকে চেয়ে বললাম, কেন? হৃদ ভাই বলল, তোমার অভিমানগুলো ভাঙবো তাই। আমার হাঁ করা গাল বন্ধ করে এবার বললাম, থাক, আমার অভিমান ভাঙা হয়ে গেছে, আপনাকে আর এত কষ্ট করতে হবে না। মুহূর্তেই বৃষ্টি নামতে শুরু করেছে। আমি হাত দুটো মেলে দিয়ে উপরের দিকে তাকালাম। বৃষ্টি ফোঁটা কয়েকটা আমার মুখের উপর ছিটকে পড়লো। তিনি আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি কোথাও গিয়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য, কিন্তু আমি জায়গা থেকেও নড়ছি না। প্রায় কিছুটা ভিজে গেলাম। তখনই সে এসে আমায় কোলে তুলে হাঁটা শুরু করলো। সামনেই একটা স্কুল আর রাস্তার পাশে একটা ছাউনি, ওখানে নিয়ে গিয়ে আমাকে থপাস করে নামিয়ে দিল সে আর বলল, তোমাকে দেখতে শুটকি মনে হলেও ওজনে একটা জলজন্তু বোয়াল। আমি ভ্রু কুচকে তাকে বললাম, কোলে নিয়ে আবার আপনি আমায় অপমান করলেন? কিন্তু সে আর উত্তর দিল না। পকেট থেকে রুমাল বের করে আমার হাত ও মুখ মুছে দিতে লাগলো। আমি তার দিকে চেয়ে আছি। অপমান করলেও লোকটা কিন্তু খুব কেয়ারিং। আকাশে গুরুম গুরুম শব্দ হলো। আমি আচমকাই খুব শক্ত করে জড়িয়ে ধরলাম তাকে। যদিও আমি এসব গুরুম আওয়াজে ভয় পাওয়ার মেয়ে না, তবুও আজ ভয় পাওয়ার অভিনয় করতেও ভালো লাগছে আমার। সবাই মিলে রাতের খাবার শেষ করে রুমে আসলাম। হৃদ ভাইয়া কি জরুরি ফোনের কথা বলে বাইরে চলে গেল। এখন প্রায় রাত 12টা বাজে, এখনো আসার খবর নেই। আমার বিষণ্ণ মন আরো বিষণ্ণ হয়ে গেল। আজকে শেষ দিনটা তার সাথে থাকতে চেয়েছিলাম, তার বুকে মাথা রেখে ঘুমাতে চেয়েছিলাম। আজকের পর তো আর চাইলেও পারবো না, তাকে এভাবে জ্বালাবেও না কেউ। আজ রাতে বোধহয় ঘুম হবে না আমার। বেলকনিতে বসে আছি চুপচাপ। হসপিটালে একটা মানুষ হৃদকে ধরে অঝরে কাঁদছে। বয়স তার 30 কি 32-এর মতো হবে। জীবনের 30টা বছর কাটিয়ে দিল নিজের লাইফটা গোছাতে, যেন বিয়ের পর সংসারে যেন টান না পড়ে, স্ত্রীকে যেন কষ্ট চোখে না দেখতে হয়। খুব সুখী ছোট্ট একটা সংসার হবে তাদের। বছর 2 আগে বিয়ে করেছিল। তাদের এই 2 বছরের সংসার জীবন কতটা সুখের ছিল তারা নিজেরাই তার সাক্ষী। আজ সকালে স্ত্রীকে নিয়ে হসপিটালে এসেছে। অন্তঃসত্ত্বা ছিল তার স্ত্রী। সারাটা দিন স্ত্রীর পাশে বসে কাটিয়ে দিল সে। আর কিছুক্ষণ আগেই তার সব স্বপ্ন হাওয়ায় মিঠাইয়ের মতো ছোঁয়া মাত্রই হারিয়ে গেল। তার ছেলে বাঁচলেও স্ত্রীকে বাঁচাতে পারেনি, তাই তো এত হাউমাউ করে কান্না। হৃদও চুপচাপ দাঁড়িয়ে, বারবার চোখের সামনে আরশির মুখটা ভেসে উঠছে।
কখনো এ পরিস্থিতিতে সে করলে হয়তো মরেই যাবে। হসপিটাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে। রাত তখন 3টা পেরিয়ে গেল। আরশিকে খুব দেখতে ইচ্ছা হচ্ছিল, হয়তো কোনো এক অজানা ভয়, নয়তো মাথার মাঝে ঘুরতে থাকা একটু পাগলামি। ঘরে এসে রুমে ঢুকতেই দেখে আরশি নেই, বেলকনিতে দাঁড়িয়ে আছে। হৃদ একটু এগিয়ে এসে দেখে আরশি দাঁড়িয়ে, হাতে থাকা ঘড়ির দিকে তাকালো, তারপর আরশির পাশে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার, এত রাত হলো, এখনো ঘুমাওনি কেন? রাত জাগা শরীরের জন্য ক্ষতিকর জানো না? হৃদ ভাইয়ের কথায় আমি ঘুরে তার দিকে তাকালাম। সারা রাত পার করে এখন শেষ রাতে আসছে হুকুম দিতে। কেন এসেছো এখন? আমি তার দিকে চেয়ে বললাম, কেন এসেছেন এখন? রাত তো শেষই হয়ে গেল। আর কিছুক্ষণ বাইরে থাকতেন, এরপর আমি চলে গেলে তারপর আসতেন। আমার কাউকে দরকার নেই, আমি চলে গেলে আর কেউ জ্বালাবে না আপনাকে, নিজের মতো থাকতে পারবেন। কথাগুলো খুব অভিমান নিয়ে বললাম, ইমোশন ধরে রাখতে পারলাম না। চোখ দুটো ভিজে উঠেছে এখনই। ভেবেছিলাম সে আমার চোখ দুটো মুছে দিয়ে বলবে সরি, কিন্তু সে তা করলো না। হুট করেই খুব শক্ত করে আমার জড়িয়ে ধরলো। মনে হচ্ছে এখনই আমার দম বেরিয়ে যাবে। আজ প্রথম ও আমাকে এভাবে জড়িয়ে ধরেছে। খুব শক্ত করে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে আছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সব অভিমান দূরে ঠেলে দিয়ে আমিও তাকে জড়িয়ে ধরে এবার কেঁদে দিলাম, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। সকাল 8টার গাড়িতে রওনা দিব আমরা। গতকাল থেকে মনটা বিষণ্ণ আমার। আজ যেন মনাকাশ জুড়ে শ্রাবণের কালো মেঘ ভেসে উঠেছে। বেলকনিতে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে হৃদ ভাই, আর তার কাঁধে মাথা রেখে চুপটি করে বসে আছি আমি। চারদিকে আজানের ধ্বনি বেশি উঠল। আকাশটাও ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। পাশে বসে থাকা হৃদ ভাই ঘুমিয়ে আছে, আর আমি তার বাম হাতটা আঁকড়ে ধরে তার বুকে মাথা রেখে আছি। আজ সারা রাত এক মুহূর্তের জন্য ঘুম হয়নি আমার। মনে হচ্ছিল এই ঘুমিয়ে গেলেই সকাল হয়ে যাবে, আর বাবা মা আমাকে নিয়ে চলে যাবে, আর থাকা হবে না তার পাশে। নিজের মাঝে একটা প্রশ্ন জাগে বারবার, আমি মেয়েটা তো এতটাও আবেগী ছিলাম না। নিজের মতো থাকতাম সব সময়। এত ছেলে পেছনে ঘুরেছে, লাভ লেটার দিয়েছে, কিন্তু কারোর প্রতি কখনো বিশেষ কোনো অনুভূতিই কাজ করেনি আমার। তাহলে এই 10-12 দিনে আমার মাঝে কি হয়ে গেল যে আমার এত কষ্ট হচ্ছে? আমার পাশে বসে থাকা মানুষটার মাঝে তো বিশেষ কোনো কারণও নেই। অন্য 8-10টা মানুষের মতোই তো মানুষ, তবুও কেন আমার কাছে মনে হয় সে আমার কাছে সবার চেয়ে আলাদা। কেন তাকে আমার এত ভালো লাগে, কেন তাকে আমি এত ভালোবাসি? এই কারণটা খুঁজতে খুঁজতে হয়তো আমার বাকি জীবনটাই কেটে যাবে। ভালোবাসা হয়তো এমনই হয়, কেউ পরে রূপের মায়ায়, কেউ পরে হাসির মায়ায়, কিন্তু এই মায়া কতদিন থাকে? আজ রূপে অ্যাসিড পড়ুক, কাল ভালোবাসা শেষ। আজ তার হাসির সৌন্দর্যটা চলে যাক, কাল ভালোবাসা শেষ। সৌন্দর্যের মায়ায় পড়ে ভালোবাসাগুলো অনেক সময় সৌন্দর্যের সাথে সাথেই ক্ষয় হতে শুরু করে। তবে কিছু ভালোবাসা এমনও হয় যে আমি মানুষটাকে ভালোবাসি, তবে কেন বাসি তা আমি নিজেও জানি না। সারাক্ষণ শুধু কারণ খুঁজে যাই, আর এই কারণ খুঁজতে খুঁজতে আরো বেশি ভালোবাসি। তারপর ওই কারণ খুঁজতে খুঁজতে মানুষটার সাথে সারা জীবন ফুরিয়ে যায়, তবে ভালোবাসা থেকে যায় আগের মতোই। বৃদ্ধ বয়সে যখন জিজ্ঞেস করা হয় তুমি মানুষটাকে কেন এত ভালোবেসেছিলে, তার মাঝে এমন বিশেষ কিছু ছিল কি? উত্তরটা তখন পাওয়া যায়, মানুষটার মাঝে বিশেষ কিছু না থাকলেও ব্যক্তিত্বটা ভালো ছিল, বিশেষ কিছু না থাকলেও মানুষটা বড্ড ভালো ছিল। হয়তো এটাই তার প্রতি ভালোবাসার কারণ। তেমনি আমার প্রিয় মানুষটাকে আমি কারণে নয় অকারণেই ভালোবাসবো। সকালে যাওয়ার সময় তৈরি হচ্ছিলাম, দু চোখ লাল হয়ে আছে আমার। রাতে ঘুম না হওয়ায় শরীরটাও ক্লান্ত দেখাচ্ছে খুব। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হলাম শরীরটা একটু হালকা হতে। তখন 7টা বাজে। কাপড় গোছাচ্ছি আমি। বাবা মা, মামা মামি তারা নাস্তা শেষে এখন গল্পে মেতে উঠলো। কাপড় গোছানো শেষ হলেই অনুভব করি কেউ একজন এসে আমার পেছন থেকে জড়িয়ে ধরেছে। তার স্পর্শে বারবার সারা শরীর কেঁপে উঠে আমার। আমিও চুপচাপ দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আবার কি মনে করে আমার ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমি তার দিকে ঘুরে তাকালাম। তার কাছাকাছি গিয়ে বললাম, আমায় মিস করবেন? সে কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমিও বুঝে নিলাম, কারণ কখনো কখনো নীরবতাই সম্মতির লক্ষণ। আমি আবার বললাম, আমিও খুব মিস করব আপনাকে, কষ্টও হবে আমার। চলেন না আমার সাথে ওখানে গিয়ে কয়েকদিন থেকে আসবেন। আরশি আর হৃদের মাঝে এই একটাই পার্থক্য, হৃদ ভালোবাসলেও নিজের আবেগ কন্ট্রোল করতে পারে, আর আরশি একটুকুতেই নিজের সব আবেগ এলোমেলো করে ফেলে। খুবই আবেগী মেয়েটা। আজ থেকে আপনাকে আর কেউ জ্বালাবে না, কেউ বিরক্ত করবে না, খুব স্বাধীনভাবে আগের মতো করে থাকতে পারবেন। আমার কথা শুনে সে কিছু বলল না। চুপচাপ রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই আমি তার হাত ধরে নিলাম। তার দিকে চেয়ে বললাম, গতকালকের মতো আমায় একটু জড়িয়ে ধরবেন প্লিজ। সে এখনো কিছু বলল না, চুপচাপ এসে আমায় জড়িয়ে ধরলো। কপালে আলতো করে চুমু দিয়ে বলল, নিজের যত্ন নিও, আর হ্যাঁ, আবেগগুলো একটু কন্ট্রোলে রাখতে শিখো, না হলে এত আবেগ তোমাকে শুধু ডিপ্রেশনের দিকেই নিয়ে যাবে। পরীক্ষাটা ভালোভাবে দিও, এরপর একেবারে নিয়ে আসবো সারা জীবনের জন্য। আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল সে। আমি তার দিকে চেয়ে আছি, ইচ্ছা করছে জীবনটা এখানেই থামিয়ে দিতে। আমার বাবা মায়ের কোনো পার্সোনাল গাড়ি নেই, দূর রাস্তা বাসেই চলাচল করে তারা, তাই আগেই বাসের টিকিট কেটে রেখেছে। মামা বলেছিল ড্রাইভারকে বলে বাড়ি অবধি পৌঁছে দিতে, বাবা নিল না, আর টিকিট আগেই কেটে রেখে এসেছে।
বাসা থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম আমরা। হৃদ ভাই গাড়ি করে বাস স্টপ পর্যন্ত নিয়ে গেল। বাবা হৃদ ভাইয়ের সাথে কি যেন বলছে। আমি মায়ের সাথে দাঁড়িয়েছিলাম, বোরকা হিজাব, হাতে মোজা পরা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল। আগে হাতে মোজা পরতাম না, গরমে বিরক্ত লাগতো আমার, কিন্তু সকালে হৃদ ভাই আমার হাতে দিয়ে বলল আমার হাতও যেন কেউ না দেখে, নিজেকে হেফাজতে রাখতে। আমি শুরু থেকেই নিজের আবেগের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। কার কাছে আবেগ লুকিয়ে রাখবো? এই মানুষটাই তো এখন আমার সব। আর কিছু ভাবতেই পারছি না। তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। যে যা ভাবে ভাবুক, কষ্টটা তো আর কেউ বুঝবে না। বাবা মা গাড়িতে উঠে গেল, তার থেকে বিদায় নিয়ে আমিও উঠে গেলাম গাড়িতে। একটু পরেই গাড়ি ছেড়ে দিল। জানালার পাশে সিট আমার, জানালা দিয়ে তাকিয়ে আছি তার দিকে। তিনি একটু মুচকি হেসে হাত নাড়িয়ে আমায় বিদায় জানালো। সোজা রাস্তা, গাড়ি কিছুটা দূরে চলে এসেছে। আমি জানালা দিয়ে মাথা বের করে তাকিয়ে আছি, যতক্ষণ না তাকে দেখা যাচ্ছে। পাশ থেকে মা বলল এবার মাথাটা ভিতরে নিয়ে আয়, না হলে অপর পাশ থেকে গাড়ি এসে মেরে দিবে। আমি মাথা ভিতরে এনে বসে রইলাম চুপচাপ। খুব কান্না পাচ্ছে আমার। এই কয়েকদিনে খুব আপন হয়ে গেছে এই বাড়ির প্রতিটা মানুষ। বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে বাড়ির উদ্দেশ্যে চললাম। গ্রামীণ রাস্তা, দুই পাশে সারি সারি গাছ, দুই পাশেই সবুজ ধান ক্ষেত, মেইন রোড, তীব্র গতিতে গাড়ি চলছে। মনে হচ্ছে বাতাস বইছে খুব জোরে। আজ 10-12 দিন পর নিজ এলাকায় ফিরে এসেছি। একটু দূরেই একটা ছোটখাটো মার্কেট। ওই মার্কেট পার হলেই কলেজ, আর কলেজের একটু পাশেই তার বাড়ি। কিছুটা আসতেই দেখি কিছু মানুষের ভিড়। রাস্তার পাশে অনেকগুলো মানুষ ভিড় করে চেয়ারম্যানের সাথে কথা বলছে। তার একটু দূরেই বাইকের উপর বসে কার সাথে ফোনে কথা বলছে আসিফ। তার সাথে আরো অনেকগুলো ছেলে, অনেকগুলো বাইক দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ছেলেগুলো। আর একটু দূরেই চেয়ারম্যান চাচা কথা বলছে অন্যান্য মানুষদের সাথে। আসিফকে দেখেই আমার বুকটা ধুকধুক করে কেঁপে উঠল। আমি সিএনজি এর মাঝে মাথাটা লুকিয়ে নিজেকে একটু আড়াল করার চেষ্টা করলাম। সারা শরীর কাঁপছে আমার। হয়তো আমার এমন ভয়ের কারণটা বাবা বুঝতে পেরেছে। আমার একটা হাত ধরে আমার দিকে তাকিয়ে আশ্বাস দিল কিচ্ছু হবে না। বাবা আমার হাতটা ধরতেই আমি যেন একটু ভরসা পেলাম, তবুও ভয় হচ্ছে খুব।